মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। রাত্রি জানতে চাইল ভয়ঙ্কর ঘটনাটা কি। ঈশান একটু থেমে বলল, স্মিতার বাড়িতে সম্বিতের একটা পুরনো ডায়েরির ভেতরে সে অমৃতার ছবি দেখে। সেই ওর প্রথমবার অমৃতাকে দেখা। ঈশান বলল, ছবিটা দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। রাত্রি তখনও বুঝতে পারে না অমৃতার ছবি দেখে ভয় পাওয়ার কি আছে। ঈশান বলল, কারণ ওটা তোমার ছবি। এবার রাত্রির অবাক হওয়ার পালা। ওর ছবি সম্বিতের ডায়েরিতে এলো কি করে? এর উত্তর ঈশানের কাছেও নেই। ঈশান বলল, সেটা তো আমারও প্রশ্ন। আমিও তো বুঝতে পারছি না। আমি আর স্মিতা তোমাদের রানাঘাটের বাড়িতেও গিয়েছিলাম। রাত্রি বলল, আর ইউ ক্রেজি? তোমরা আমার মামা বাড়িতে গিয়ে আমার খোঁজ নিয়েছো, অথচ আমাকে কিচ্ছু জানাওনি। ঈশান বলল, আরে কলকাতায় তোমাকে পাগলের মতো খোঁজার চেষ্টা করেছি, কোথাও তোমাকে পাইনি, তাই বাধ্য হয়েই বলতে পারো তোমাকে খুঁজতেই আমাদের রানাঘাটে যাওয়া। এবার রাত্রি বলল যে ওর মামারা কিন্তু এর মধ্যে ওকে কিছু বলেনি। ঈশান অবাক হয়ে জিজ্ঞেস করল, তোমার মামারা এখনো বেঁচে আছেন? সেই বাড়িতে তো একজন বৃদ্ধ কেয়ারটেকার ছাড়া আর কেউ থাকে না। রাত্রি বলল, কি উল্টোপাল্টা বলছো? আমার মামারা, মামিরা, মামাতো ভাই বোনেরা সবাই এখন ওইখানেই থাকে। বিরাট জমজমাট বাড়ি। তুমি যে গেলে, ওখানে কারোর সঙ্গে তোমার দেখা হলো না? তার মানে তুমি ঠিক বাড়িতে যাওনি নিশ্চয়ই। ঈশানের আবার সব গুলিয়ে যাচ্ছে। ওরা তো ঠিক বাড়িতেই গেছিল। ওই বৃদ্ধ কেয়ারটেকার রাত্রির ছবি দেখে চিনতেও তো পারলো। হঠাৎ ওর মনে পড়ল, কেয়ারটেকার তো রাত্রিকে অমৃতা নামে চিনেছিল। ঈশানের মনে সেই ভয়টা আবার ফিরে এলো। ঈশান ভাবছে, সেই রাতে ও যে ঘরে রাত্রিকে দেখেছিল, সেটা কি রাত্রিকে বলবে এখন? ঈশান চুপ করে আছে দেখে রাত্রি নিজেই জানতে চাইল ঈশান কি ভাবছে। এবার ঈশান রাত্রির হাতটা আরো একবার চেপে ধরল, যেন আরো একবার সে রাত্রির অস্তিত্ব হাত দিয়ে ছুঁয়ে বুঝতে চাইছে। রাত্রি ঈশানের হাতটা শক্ত করে ধরল। কি হয়েছে ঈশান? কোনো একটা ব্যাপার নিয়ে তুমি খুব ভয় পাচ্ছ, বুঝতে পারছি, কিন্তু সেটা কি? ঈশান এবার একটু সাহস সঞ্চয় করে বলল, আমি জানি না তোমায় কিভাবে কথাটা বলবো। রানাঘাটে ওই বাড়িতে অনেকগুলো ঘটনা ঘটে। আমরা সেখানে রাতে থেকে যেতে বাধ্য হই। রাত হয়ে গেছিল, শহরে যাওয়ার রাস্তাটা কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। বাধ্য হয়ে ওই পুরনো জমিদার বাড়িতে ফিরে আসি। ওখানে বৃদ্ধ কেয়ারটেকার আমায় একটা রুমে থাকতে দেয়। মাঝরাতে ঘরের মধ্যে নুপুর পায়ে একটা মেয়ে আসে। লোডশেডিং ছিল, মোবাইলের চার্জ ছিল না। আমি লাইটারের আলো জেলে কোনো ক্রমে মেয়েটিকে দেখি। মেয়েটি আর কেউ না, তুমি। রাত্রি এবার সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। ঈশান কি পাগল হয়ে গেছে? যা নয় তাই গাঁজাখড়ি গল্প বলে যাচ্ছে। এটা কি করে সম্ভব? ঈশান কিছুতেই বোঝাতে পারছে না যে এইটাই ঘটেছে। সেই রাত্রে রাত্রি ওই ঘরে যেইভাবে খিলখিল করে হাসছিল, ওই একই হাসির আওয়াজ গতকাল রাত্রির ফোনেও শুনেছে। কিন্তু রাত্রি সবটা অস্বীকার করে বলল কাল ও ঈশানকে ফোনই করেনি। ঈশান এবার ওকে ফোনের কল লিস্টটাও দেখালো। রাত্রি দেখলো সেখানে সত্যিই ওর ফোন থেকে ফোন গেছে। এবার রাত্রিও কনফিউজড। রাত্রি ফোন করলো না, অথচ ঈশানের ফোনে রাত্রির নাম্বার থেকে ফোন গেল কি করে? রাত্রি বলল ও তো কলকাতাতেই ছিল, একদিন বাড়ির বাইরেও খুব একটা বেরোয়নি।
তাহলে ঈশান রাত্রিকে রানাঘাটে দেখল কি করে? ঈশান বলল, এর উত্তর যদি আমার কাছে থাকতো তাহলে কি আর তোমাকে এত কথা বলতাম? ঈশান রাত্রিকে আরও একবার জড়িয়ে ধরল। ও বারবার বলতে লাগলো, রাত্রি রাত্রি তুমি আমাকে আমাকে এটুকু অন্তত বলো, তুমি আর ওই অমৃতা মেয়েটি এক নও। অমৃতা মেয়েটি মারা গেছে, কিন্তু তুমি তো আছো, তুমি মানুষ। এই তো দেখো, আমি তো তোমাকে ছুঁতে পারছি। আর যাই হও, অশরীরই আত্মা নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাত্রি হেসে বলল, এই ব্যাপারে তোমার এখনো কোনো সন্দেহ আছে? এখন কি আমাকে জলজ্যান্ত মানুষ থেকে তুমি আত্মা বানিয়ে ফেলবে? ঈশান বলল, এবার ওদের পরের সূত্রটা সমাধান করতে হবে। ও অমৃতার জায়গায় সব সময় রাত্রিকে দেখছে কেন? রাত্রি যে ঠিকানা, যে জায়গার কথা বলছে, সেই সমস্ত জায়গায় অমৃতার একটা করে লিঙ্ক থেকে যাচ্ছে কি করে? ঈশান বলল, তুমি বলেছ তোমার মামাবাড়ি রানাঘাটে, অমৃতার মামাবাড়িও রানাঘাটে হলো কি করে? এমনকি তুমি যে ঠিকানাটা দিয়েছো সেই ঠিকানায় অমৃতা ভাড়া থাকতো কি করে? সবটা জানতে হবে। আমি বরং স্মিতাকে এখানে ডাকি। হ্যাঁ, তুমি, আমি আর ও মিলে তোমার কলকাতার অ্যাড্রেসটায় যাব। হ্যাঁ হ্যাঁ, তুমি বলছো তুমি এখনও ওই ফ্ল্যাটটাতেই থাকো, তাই তো? রাত্রি সম্মতি জানালো। ঈশান ঠিক করলো স্মিতা আর ও মিলে এবার রাত্রিকে সঙ্গে নিয়ে ওই বাড়িটাতে যাবে। ওই বাড়িওয়ালার সঙ্গে ওরা আগের দিন কথা বলেছিল, আজ আরও একবার কথা বলবে। এবার সামনে রাত্রিকে রাখবে। ঈশান প্রচণ্ড উত্তেজিত হয়ে স্মিতাকে ফোন করল। স্মিতার ফোনটা বেজেই গেল। ঈশান ভাবল স্মিতা হয়তো দোকানে ব্যস্ত আছে, কিন্তু ঈশানের পক্ষে এখন ধৈর্য ধরে বাড়িতে বসে থাকা সম্ভব নয়। ঈশান একটু ভেবে রাত্রিকে বলল, তুমি এক কাজ করো, তুমি বরং এই ফ্ল্যাটে একটু থাকো, আমি যাই স্মিতাকে দোকান থেকে নিয়ে আসি। ওকে তো অনেকবার ফোনে চেষ্টা করলাম, ফোন ধরছে না। যতক্ষণ না স্মিতাকে এখানে নিয়ে এসে তোমাকে সশরীরে দেখতে পাচ্ছি, আমার শান্তি নেই। রাত্রি ঈশানের কথাটা মেনে নিল। ঈশান রাত্রিকে ভেতরে রেখে ফ্ল্যাটের দরজা বন্ধ করে ঘরেই থাকতে বলল। ঈশান ফ্ল্যাট থেকে বেরোলো। রাস্তার মোড় থেকে একটা অটো ধরে একেবারে সোজা স্মিতার দোকানের সামনে গিয়ে নামল। দেখলো স্মিতা দোকানেই রয়েছে, বেশ কিছু কাস্টমার রয়েছে। ঈশান দোকানের বাইরেই দাঁড়ালো। স্মিতা ঈশানকে দেখে কাস্টমারদের তাড়াতাড়ি ছেড়ে দিল। তারপর ঈশানকে ভেতরে আসতে বলল। ঈশান স্মিতাকে বলল, একটা সাংঘাতিক ঘটনা ঘটেছে। স্মিতা জানতে চাইল আবার কি? ঈশান বলল, গতকাল রাতে ওর ফোনে রাত্রি ফোন করেছিল। স্মিতা বলল, এটা তো ঈশান সকালেই বলেছে ওকে। সেই মতো রাত্রির ফোন নাম্বারে ফোন করে দেখা গেল রাত্রির নাম্বারটা অ্যাভেলেবল নয়। ঈশান যেন একটু খুশি হয়ে বলল, কিন্তু রাত্রি ওর জীবনে আবার ফিরে এসেছে। স্মিতা এবারে অবাক, আবার কি ঈশানের সঙ্গে ভৌতিক কিছু ঘটল? ঈশান স্মিতাকে আশ্বস্ত করে বলল, এবার আর ভৌতিক নয়, একেবারে সশরীরে ও রাত্রির দেখা পেয়েছে। এমনকি রাত্রিকে ছুঁয়েও দেখেছে, রাত্রির সঙ্গে কথাও বলেছে। স্মিতা যেন কিছুতেই বিশ্বাস করে উঠতে পারছে না। এটা আবার কি করে সম্ভব? রাত্রি আর অমৃতা যদি একই মেয়ে হয়ে থাকে, তাহলে তো রাত্রিরও কোনো অস্তিত্ব নেই। ঈশান এবার জোর দিয়ে বলল, অস্তিত্ব আছে, রাত্রির বাস্তব অস্তিত্ব আছে। রাত্রি জীবিত, এবং রাত্রি এই মুহূর্তে ঈশানের ফ্ল্যাটে আছে। ঈশান রাত্রিকে সমস্তটা খুলে বলেছে, ওদের সঙ্গে এই কদিন কি ঘটেছে সবটা। কলকাতার বাড়িতে রাত্রির ঠিকানায় খুঁজতে গিয়ে বাড়িওয়ালার থেকে অমৃতার কথা শোনা, এমনকি রানাঘাটে যা ঘটেছে সবটাই ঈশান রাত্রিকে জানিয়েছে। রাত্রি সবটা শুনে পুরো ব্যাপারটা অস্বীকার করছে। রাত্রি বলেছে ওই কদিন ও নিজের ফ্ল্যাটেই ছিল কলকাতায়। ঈশান রাত্রিকে নিজের ফ্ল্যাটে রেখে এসেছে, যাতে রাত্রিকে সঙ্গে নিয়ে ঈশান আর স্মিতা ওর কলকাতার ফ্ল্যাটটাতে যেতে পারে। আগের দিন ওরা যে ফ্ল্যাটে রাত্রিকে খুঁজতে গিয়েছিল, এটা যদি সেই ফ্ল্যাট হয়, তাহলে ঈশান ওই বাড়িওয়ালার সামনে রাত্রিকে দাঁড় করাতে চায়। তাহলেই পুরো ব্যাপারটা ওদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে এটা রাত্রি না অমৃতা। স্মিতা গভীরভাবে কিছু ভাবতে থাকল। ঈশান স্মিতাকে তাড়া দিয়ে বলল, তাড়াতাড়ি দোকান বন্ধ করে ওর সঙ্গে যেতে। এখন আর ভাবনা চিন্তার সময় নেই। রাত্রিকে যখন সামনাসামনি পাওয়া গেছে, তখন আজই সবটা পরিষ্কার করে নিতে হবে। ঈশানের কথা মতো স্মিতা দোকান বন্ধ করল। ঈশান আর স্মিতা অটোতে উঠে ঈশানের ফ্ল্যাটের সামনে নামল। ঈশান ফ্ল্যাটে ঢোকার সময় সিকিউরিটিকে জিজ্ঞেস করলো যে ওর ফ্ল্যাটে যেই ম্যাডাম এসেছেন
সে কি আর ওর ফ্ল্যাট থেকে বেরিয়েছে? সিকিউরিটি বলল ও সকাল থেকে এখানে বসে আছে। ঈশান বেরিয়ে যাওয়ার পর ওই ম্যাডামকে ও আর বেরোতে দেখেনি। তার মানে রাত্রি ফ্ল্যাটেই আছে। ঈশান নিশ্চিন্ত হয়ে স্মিতাকে ওর ফ্ল্যাটে নিয়ে এলো। ফ্ল্যাটের বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে বেল বাজালো। ঈশান প্রচণ্ড উত্তেজনা নিয়ে দাঁড়িয়ে রইল। এমন সময় ভেতর থেকে দরজাটা খুলে গেল। রাত্রি দরজা খুলে দাঁড়িয়ে। ঈশান স্মিতাকে ভেতরে আসতে বলল। স্মিতা ভেতরে এলো। ঈশান এবার রাত্রিকে বলল, স্মিতা তো বিশ্বাসই করতে চাইছিল না যে তুমি আমার ফ্ল্যাটে এসেছো। এই জন্যই স্মিতাকে সঙ্গে করে নিয়ে এলাম। ও সামনাসামনি নিজের চোখেই দেখে নিক। স্মিতার দিকে তাকিয়ে বলল, কি এবার তোর বিশ্বাস হলো তো? রাত্রিকে দেখার পর আর নিশ্চয়ই কোনো সন্দেহ নেই। আমি বলেছিলাম না রাত্রি আর অমৃতা এক নয়, দুজনে আলাদা দুটো মানুষ। এবার নিজের চোখেই দেখে নে। স্মিতা অবাক হয়ে ঈশানের দিকে তাকিয়ে থাকলো। ঈশান বলল, কি হলো, এখনো তোর বিশ্বাস হচ্ছে না? স্মিতা এবার নীরবতা ভেঙে বলল, তুমি কার কথা বলছো ঈশানদা? ঘরে তো কেউ নেই। ঈশান এবার নিজের চোখ কেউ বিশ্বাস করতে পারছে না। ঘরে কেউ নেই মানে? সেটা কি করে সম্ভব? পরিষ্কার চোখের সামনে জল যন্ত্র রাত্রি দাঁড়িয়ে আছে আর স্মিতা ওকে দেখতে পাচ্ছে না। স্মিতা অনেকবার বোঝানোর চেষ্টা করলো, ঘরে সত্যি কেউ নেই। ঈশানের কোথাও একটা ভুল হচ্ছে। ঈশান দু হাতে মাথা চেপে মাটিতে বসে পড়ল। এতটা ভুল কি করে হতে পারে? সিকিউরিটিও দেখেছে যে ঈশানের ঘরে রাত্রি এসেছে। তাহলে সিকিউরিটিও কি ভুল করেছে? স্মিতা তো নিজের কানেই শুনল। ফ্ল্যাটে ঢোকার সময় সিকিউরিটি বলল ম্যাডাম ঘরেই রয়েছে। তার মানে নিশ্চয়ই সিকিউরিটি কাউকে ঘরে যেতে দেখেছে। ঈশানের ঘরে রাত্রি বা স্মিতা ছাড়া আর অন্য কোন মেয়ে আসবে? স্মিতা বলল, ঈশান যাই বলুক না কেন, ঘরে আর কেউ নেই, এইটাই বাস্তব। ঈশান এবার বলল, তাহলে বেল বাজানোর পর দরজাটা কে খুলল? স্মিতা আরো অবাক। ও বলল, দরজাটা তো তুমি নিজেই চাবি দিয়ে খুললে। ঈশান যেন এবার সত্যি আর কিছু মেলাতে পারছে না। চোখের সামনে রাত্রি দাঁড়িয়ে আছে। ও রাত্রিকে গিয়ে বলল, তুমি অন্তত কিছু বলো, স্মিতা তোমাকে দেখতে পাচ্ছে না, এটা কি করে সম্ভব? রাত্রি চুপ করে থাকলো। ঈশান এবার রাত্রিকে ঝাঁকিয়ে বলল, প্লিজ রাত্রি, প্লিজ তুমি চুপ করে থেকো না। এমন একটা সময় চুপ করে থেকো না রাত্রি, দয়া করে কথা বলো। স্মিতাকে বোঝাও যে আমি যা দেখছি সেটাই সত্যি। তুমি আছো, তোমাকে আমি ছুঁতে পারছি, অনুভব করতে পারছি। তুমি কোনো অশরীরী আত্মা নও। এইবার রাত্রি ঈশানকে শান্ত করলো। বলল, ঈশান তুমি এরকম অস্থির হও না। আমি বুঝতে পারছি না স্মিতা আমাকে কেন দেখতে পাচ্ছে না। আমি তো সত্যি আছি। ঈশান বলল, তুমি তাহলে স্মিতার সঙ্গে কথা বলো। রাত্রি স্মিতাকে বলল, স্মিতা তুমি আমাকে দেখতে পাচ্ছ না? কি করে হয়? ঈশান বলল, বল স্মিতা, এর উত্তরে কি বলবি? রাত্রি তোকে কিছু জিজ্ঞেস করছে, উত্তর দে। স্মিতা চুপ করে দাঁড়িয়ে থাকলো। ঈশান বলল, আমি বুঝতেই পারছি না এটা কি হচ্ছে। তোরা দুজনে দুজনকে দেখতে পাচ্ছিস না? রাত্রি বলল, আমি স্মিতাকে পরিষ্কার দেখতে পাচ্ছি। স্মিতা কেন আমাকে দেখতে পাচ্ছে না? স্মিতা তুমি আমাকে দেখতে পাচ্ছ না কেন? ঈশান বারবার বলতে থাকলো, স্মিতা প্লিজ ফর গড সেক তুই বল যে তুই আমার সঙ্গে মজা করছিস। আমি এরকম মজা কিন্তু সহ্য করতে পারছি না। রাত্রি রাত্রি তুমি ওকে বোঝাও, ওকে বলো আমার সঙ্গে কয়েকদিন ধরে যা যা ঘটছে, তারপরে আমার আর ভাল লাগছে না। আমি এরকম ইয়ার্কি নিতে পারছি না। স্মিতা এবার এগিয়ে এসে ঈশানের কাঁধে হাত রাখলো। ঈশানকে শান্ত করলো। ওকে ওর বেডরুমে নিয়ে গেল। নিজে রান্নাঘর থেকে ছুটে গিয়ে জল এনে ঈশানকে দিল। এবার খুব শান্ত গলায় বলল, ঈশানদা এখানে কেউ নেই, তুমি প্লিজ এরকম ছটফট করো না, তোমার সত্যি কোনো ভুল হচ্ছে। ঈশান বলল, কিন্তু তা কি করে হয়? রাত্রি তো এখানে রয়েছে। কি করে ঈশান মেনে নেবে যে ও ভুল দেখছে? কথাটা বলে ও রাত্রিকে এদিক ওদিক দেখতে থাকে। হঠাৎ করে ঈশান খেয়াল করে ও বসার ঘর থেকে আসার পর রাত্রিকে ও ঘরে আর দেখেনি। ঈশান সারা ফ্ল্যাটে রাত্রিকে তন্ন তন্ন করে খুঁজতে থাকলো, কিন্তু কোথাও পেল না। এবার ঈশানের সত্যি অস্থির লাগতে শুরু করলো। ঈশান বারবার স্মিতাকে বলে চলল রাত্রি এখানে ছিল, রাত্রিকে ও দেখেছে, ওর সঙ্গে অনেকক্ষণ কথা বলেছে।
কেন স্মিতা রাত্রিকে দেখতে পেল না? স্মিতা এবার ঈশানকে বলল, দাদার মধ্যেও প্রথম প্রথম এরকম অস্থিরতা হতো। দাদা অমৃতাদিকে দেখতে পেত, কিন্তু দাদা ছাড়া আর কেউ দেখতে পেত না। সেটা দাদাকে বললে দাদাও এরকম অস্থির হয়ে উঠত। এখন আর আমরা কেউ দাদাকে বলি না যে অমৃতাদি নেই। দাদা নিজের একটা জগৎ তৈরি করে নিয়েছে, যে জগতে এখনও অমৃতাদি বেঁচে আছে। তাই দাদা এখনও অমৃতাদিকে দেখতে পায়। আমরাও আর দাদার সেই ভুল ভাঙানোর চেষ্টা করি না। এটা তোমার থেকে ভালো আর কে জানে ঈশানদা। ঈশানের হঠাৎ মনে পড়ে গেল, এর আগে একদিন স্মিতাকে খুঁজতে যখন ঈশান সম্বিতের বাড়িতে গেছিল, সম্বিত অমৃতার সঙ্গে কথা বলছিল। ঈশান যখন বলল অমৃতা এখানে নেই, সম্বিত কার সঙ্গে কথা বলছে, সম্বিত রেগে গিয়েছিল। ঈশান বুঝতে পারলো ওর সঙ্গেও হয়তো একই ঘটনা ঘটছে। স্মিতা বলে যেতে লাগলো, আমরা এখন বুঝে গেছি দাদাকে কিছু বলে কোনো লাভ নেই। দাদার কাছে অমৃতাদি আছে, আমাদের কাছে নেই। দাদা ওর বিশ্বাস নিয়ে বাঁচে, আমরা আমাদের। আমরা যেহেতু দাদাকে এখন আর এ নিয়ে কিছু বলি না, তাই দাদাও আর উত্তেজিত হয় না। নইলে বিশ্বাস করো ঈশানদা, তুমি এখন যেরকম অস্থির হচ্ছ, দাদাও আগের রোজ ঠিক এরকমই করতো। ঈশান এবার স্মিতার হাতটা খামচে ধরল। তার মানে ও কি বলতে চাইছে? সম্বিতের মতো ঈশানও মানসিক স্থিতি হারিয়ে ফেলেছে? স্মিতা চুপ করে থাকলো। ঈশান বারবার বলতে লাগলো, চুপ করে থাকিস না, দয়া করে আমার কথার উত্তর দে। দাঁড়া, আমি রাত্রিকে এক্ষুনি আবার ফোন করছি। একটু আগেও তো এখানে ছিল, কোথায় গেল? দাঁড়া। ঈশান পকেট থেকে ফোন বের করে রাত্রির ফোনে ফোন করলো। দেখলো আবার নাম্বারটা ডাজ নট এক্সিস্ট বলছে। ঈশানের সত্যি আর কিচ্ছু ভালো লাগছে না। মাঝে মাঝে ওর মনে হচ্ছে ও আদৌ বেঁচে আছে না মরে গেছে। কে জীবিত কে মৃত সবটাই ওর কাছে গুলিয়ে গেছে। স্মিতা বলল, ঈশানদা, তুমি তো দাদার সঙ্গে দীর্ঘদিন ডিল করেছো। তুমি সব থেকে ভালো জানো যে এটা এক ধরনের মানসিক অসুখ। তুমি হ্যালিউসিনেট করছো। এখানে রাত্রি বলে কেউ নেই। রাত্রি আর অমৃতা একই মানুষ। যে অমৃতা 1 বছর আগে আত্মহত্যা করে মারা গেছে, দাদার না হয় অমৃতাকে বারবার দেখার কারণ আছে, কিন্তু তোমার সামনে ও কেন বারবার ফিরে আসছে সেটাই তো বুঝতে পারছি না। কিন্তু যাই হোক না কেন, তুমিও আমার দাদার মতো। আমি চাই না দাদার সঙ্গে যা হয়েছে তোমার সঙ্গেও হোক। তুমিও আস্তে আস্তে বাস্তব জীবন থেকে হারিয়ে যাও, এটা আমি চোখের সামনে দেখতে পারবো না। তুমি এক কাজ করো, তুমি আমার সঙ্গে একজন সাইকিয়াট্রিস্টের কাছে চলো। আমার মনে হচ্ছে তাতে তোমার মনটা শান্ত হবে। তোমার মনে আছে দাদাকে তুমিই সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গিয়েছিলে? তুমি যদি মনে করো, তুমি সেই ডাক্তারকে একবার দেখাও, একবার গিয়ে কথা বলো। ঈশান কিছুই বুঝতে পারছে না। ও কি সত্যিই এতটাই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে যে ওকে সাইকিয়াট্রিস্টের সাহায্য নিতে হবে? ঈশান জানে এখন বেশিরভাগ মানুষেরই মনোবিদের সাহায্য নিতে হয়। আমাদের জীবন যেহেতু এখন অনেক দ্রুত হয়ে গেছে, তাই মনোবিদের সাহায্যের প্রয়োজনও অনেক বেড়ে গেছে। এই নিয়ে ওর কোনো সংস্কার নেই। ও মনোবিদকে দেখাতেই পারে, কিন্তু ওর এটাই বিশ্বাস হচ্ছে না যে ও এতটাই হ্যালুসিনেট করছে যে বাস্তবে যে মানুষটাকে ও ছুঁতে পারছে, যার সঙ্গে কথা বলতে পারছে, পরক্ষণেই তার আর কোনো অস্তিত্ব থাকছে না। কিন্তু যে মুহূর্তটুকুর জন্য ঈশান রাত্রিকে দেখতে পাচ্ছিল, ওর সঙ্গে কথা বলতে পারছিল, সেই মুহূর্তটা তো সত্যি। ঈশান আর কান্না চেপে রাখতে পারল না। স্মিতার সামনেই ঝরঝর করে কেঁদে ফেলল। স্মিতা ঈশানকে সান্ত্বনা দিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, এইরকম পরিস্থিতির মধ্যে দিয়ে সম্বিত একদিন গেছে। স্মিতা জানে এতে কষ্ট অনেকটাই হয়। ঈশানকে দেখে ওর খুব মন খারাপ করল। স্মিতার সেই দিনই বোঝা উচিত ছিল যেদিন রাত্রিবেলা সম্বিতদের বাড়িতে ঈশান অমৃতাকে দেখেছিল। কিন্তু সেই দিন স্মিতার মনে হয়েছিল হয়তো সত্যি ভৌতিক কিছু ঘটছে, হয়তো সত্যি অমৃতার আত্মা ফিরে এসেছে।
সম্বিত না হয় আগে থেকেই অমৃতাকে দেখতে পেত, কিন্তু ঈশান একটা সুস্থ মানুষ হয়ে কি করে অমৃতাকে দেখতে পায়? স্মিতার একটা জিনিস অবাক লাগছে, রানাঘাটে যখন ওরা দুজনে মিলে গেল, তখন রাতে ঘরের ভেতরে একমাত্র ঈশানই ওই প্রেতাত্মাকে দেখতে পেল। পরদিন সকালে ওই কেয়ারটেকারের ছেলের বউ যখন ঈশানকে চা দিতে এলো, ওর মধ্যেও ঈশান রাত্রিকে দেখল। কিন্তু এগুলো ঈশান একাই কি করে দেখল? স্মিতাও তো ওর সঙ্গে ছিল, স্মিতার তো কিছু চোখে পড়ল না। স্মিতা এই কথা ঈশানকে বলার সঙ্গে সঙ্গে ঈশান প্রচণ্ড রেগে গেল। ঘরের সমস্ত জিনিসপত্র ছুঁড়ে ছুঁড়ে ফেলতে লাগলো, সব ভাঙচুর করতে শুরু করলো। তার মানে কি ও কি মিথ্যা কথা বলছে? ওর সঙ্গে এই ঘটনাগুলো সত্যিই ঘটছে। কেন স্মিতা বিশ্বাস করতে পারছে না? স্মিতা চুপ করে থাকলো, তারপর একটু কঠিনভাবেই বলল, এগুলো করে কোনো লাভ নেই ঈশানদা। দাদাও প্রথম প্রথম অমৃতাদির অস্তিত্ব নেই শুনলে এই রকমই রিয়্যাক্ট করত। সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়ার পর থেকে ওষুধ এবং ট্রিটমেন্ট নিয়েও এখন অনেকটা সুস্থ। স্মিতা জানালো ও ঈশানের পাশেই আছে। ও নিজে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করছে, ঈশানকে ও ডাক্তারের কাছে নিয়ে যাবে। ততদিন যেন ঈশান অস্থির না হয়, একটু নিজেকে শান্ত করার চেষ্টা করে, সব ঠিক হয়ে যাবে। স্মিতা ঈশানের বাড়ি থেকে বেরিয়ে গেল। ঈশানের সমস্ত অঙ্ক গুলিয়ে যাচ্ছে। তার মানে সত্যি কি ঈশানও সম্বিতের মতোই মানসিকভাবে ভেঙে পড়ছে? কিন্তু সম্বিতের যেহেতু ভেঙে পড়ার জোরালো একটা কারণ আছে, অমৃতা সম্বিতের কারণেই আত্মহত্যা করেছে, তাই ওর এই মৃত্যুতে মনে আঘাত লাগাটা স্বাভাবিক। কিন্তু ঈশানের কেন এরকম হচ্ছে? ঈশানের মনে আবার সেই পুরনো অনুতাপ ফিরে এলো। সত্যি কি অমৃতার মৃত্যুর জন্য একা সম্বিতই দায়ী? ঈশানের কি সেখানে কোনো ভূমিকা নেই? মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।